বলছে আরমান। জানুয়ারি মাসের হাড় কাঁপানো শীত। ক্যালেন্ডারের পাতায় দিনটা ঠিক কি ছিল এখন আর মনে নেই, তবে রাতটা ছিল আমার জীবনের দীর্ঘতম রাত। ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2:30। ঢাকার বাইরের এক নির্জন হাইওয়ে, যেখানে সচরাচর রাতের বেলাতেও গাড়ির হেডলাইটের ঝালকানি দেখা যায়, আজ সেখানে শুধুই ঘন কুয়াশার রাজত্ব। কুয়াশার চাদর প্রকৃতিকে এমনভাবে জড়িয়ে রেখেছে যেন এই চরাচর আজ কোন এক গভীর অনিষিদ্ধ রহস্য লুকিয়ে রাখতে চাইছে। আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভিং সিটে বসে আছি। আমার নাম আরমান। গত 10 বছর ধরে স্টিয়ারিং হুইলটাই আমার রুটি রোজের একমাত্র উৎস। কত শত লাশ, কত মুমূর্ষ রোগী আমি এই গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে গিয়েছি, তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু আজকের রাতটা অন্য সব রাতের চেয়ে আলাদা। আজকের বাতাস, আজকের এই কুয়াশা, এমনকি আমার পুরনো অ্যাম্বুলেন্সটার শব্দও যেন অন্যরকম শোনাচ্ছে। আমার গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলেছে। স্পিডোমিটারের কাঁটা 40-এর উপরে উঠছে না, ওঠার উপায়ও নেই। সামনের রাস্তাটা যেন কুয়াশার পেটে ঢুকে গেছে। দর্শকবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কয়েক সেকেন্ড সময় যাচ্ছি। আপনাদের জন্য একটি বিশাল সুখবর। সাম্প্রতিক সময়ে আপনাদের জন্য আমরা একটি পারফিউম স্টোর খুলেছি। আপনাদের মধ্যে যারা পারফিউম অথবা আতর ব্যবহার করতে পছন্দ করেন, তাদের জন্য আমাদের শপটি হবে বেস্ট। পারফিউম শুধু সুঘ্রাণ ছড়ায় তা নয়, বরং আপনার ব্যক্তিত্বকে প্রকাশ করাতে 2 ফোঁটা পারফিউমের ভূমিকা অপরিসীম। তাই বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ রইল। আপনাদের মনোযোগ এবং সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ফিরে যাব ঘটনায়। হেডলাইটের হলুদ আলো কুয়াশার দেয়ালে ধাক্কা খেয়ে আবার আমার দিকে ফিরে আসছে। আমার 2 চোখ রাস্তার দিকে স্থির, কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। এই কনকনে শীতে, যেখানে বাইরে হাত বের করলে আঙুল জমে যাওয়ার উপক্রম, সেখানে আমি ঘামছি। জ্যাকেটের ভেতরে আমার শরীরটা ভ্যাপসা গরমে ভেজে যাচ্ছে। কারণটা শুধু আবহাওয়ার খামখেয়ালিপনা নয়, কারণটা আমার গাড়ির পেছনের অংশে শুয়ে রাখা ওই যুবতী মেয়েটির লাশ। হাসপাতালের মর্গ থেকে যখন লাশটি তোলা হচ্ছিল, তখনই আমার মনের ভেতর কেমন যেন একটা অস্বস্তি দানা বাঁধছিল। আমি জীবনে অনেক লাশ দেখেছি, দুর্ঘটনায় থেতলে যাওয়া শরীর, আগুনে পোড়া দেহ, বার্ধক্যে মরে যাওয়া শান্ত মুখ। কিন্তু এই মেয়েটির মুখ ছিল সম্পূর্ণ আলাদা, অস্বাভাবিক রকমের ফ্যাকাশে, যেন তার শরীর থেকে রক্ত অনেক আগেই কেউ শুষে নিয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় ছিল তার চোখ আর মুখের ভঙ্গি। মৃত্যুর পরেও তার চোখ মুখে এক তীব্র আতঙ্কের ছাপ লেগে আছে, যেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে এমন কোনো খারাপ জিনিস বা ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল, যা তাকে ওপারে যাওয়ার পরেও শান্ত হতে দিচ্ছে না। স্ট্রেচারে তোলার সময় আমার হাত যখন তার বাহুতে লেগেছিল, তখন মনে হয়েছিল আমি কোনো বরফের টুকরো স্পর্শ করলাম। সেই ঠান্ডাটা স্বাভাবিক মরা মানুষের শরীরের ঠান্ডা নয়, ওটা ছিল এমন এক হিমশীতল অনুভূতি যা চামড়া ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। গন্তব্য এখন থেকে আরো প্রায় 3 ঘন্টা দূরের এক অজপাড়া গা। মেয়েটির গ্রামের বাড়ি। অ্যাম্বুলেন্সে আমি ছাড়া আর কোনো জীবিত প্রাণী নেই। নিয়ম অনুযায়ী লাশের সাথে পরিবারের কারো থাকার কথা। মেয়েটির ভাই আর চাচা অন্য একটি প্রাইভেট কারে আমাদের ঠিক পেছনে আসছিল। যাত্রা শুরুর প্রথম আধা ঘন্টা আমি রিয়ার ভিউ মিররে তাদের গাড়ির হেডলাইট দেখতে পাচ্ছিলাম, কিন্তু শহরের কোলাহল ছাড়িয়ে হাইওয়েতে ওঠার কিছুক্ষণ পরেই কুয়াশা যখন দানবীয় আকার ধারণ করল, তখন সে আলোটা হারিয়ে গেল। আমি কয়েকবার গতি কমিয়েছিলাম, কিন্তু পেছনের ওই গাড়িটি আর আমার দৃষ্টিসীমার মধ্যে আসেনি। হয়তো তারা পথ হারিয়েছে কিংবা কুয়াশার কারণে অনেক পিছিয়ে পড়েছে। এখন এই বিশাল জনমানবহীন রাস্তায় আমি, আমার এই জরাজীর্ণ অ্যাম্বুলেন্স আর পেছনের কেবিনে শুয়ে থাকা সেই নিথর দেহটি। আমরা 3 জন যেন এক অদ্ভুত ও ভয়ঙ্কর নাটকের চরিত্র। গাড়ির হিটারটা বেশ কিছুদিন ধরে নষ্ট, ঠিক করাবো করেও করানো হয়নি। তবুও গাড়ির ভেতরটা বাইরের তাপমাত্রার তুলনায় অনেক বেশি ঠান্ডা হয়ে আছে। সাধারণত ইঞ্জিন চললে ভেতরে কিছুটা হলে উষ্ণতা থাকে, কিন্তু আজ মনে হচ্ছে গাড়ির ভেতরে কেউ যেন বিশাল এক বরফখণ্ড রেখে দিয়েছে। আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এই অস্বাভাবিক ঠান্ডাটা বাতাস থেকে আসছে না, এসি বা জানালা থেকেও আসছে না। এটা আসছে আমার পিঠের ঠিক পেছনের অংশ থেকে, সেই পার্টিশনের ওপাশ থেকে যেখানে লাশটি রাখা আছে। আমার লোমকূপগুলো দাঁড়িয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে আমার ঘাড়ের কাছে অদৃশ্য কোনো চোখ আমাকে পর্যবেক্ষণ করছে। নিস্তব্ধতা কাটানোর জন্য আমি রেডিওটা অন করার কথা ভাবলাম। হাত বাড়ালাম ড্যাশবোর্ডের দিকে, কিন্তু আমার আঙুল ছোঁয়ার আগেই
হঠাৎ গাড়ির রেডিওটা নিজে থেকে ঝিরঝির শব্দ করে উঠল। সেই কর্কশ শব্দে আমি চমকে উঠলাম। নির্জন রাতে এমন শব্দ কানের পর্দায় হাতুড়ির মতো আঘাত করল। আমি দ্রুত রেডিওর নব ঘোরালাম, কিন্তু অবাক কাণ্ড, রেডিওটা তো বন্ধই ছিল, পাওয়ার বাটন অফ করা। তাহলে শব্দটা এলো কোথা থেকে? স্পিকার থেকে আসা সেই যান্ত্রিক শব্দটা কি আমার মনের ভুল? আমি নিজেকে সান্ত্বনা দিলাম, আরমান, তুই বেশি চিন্তা করছিস, হয়তো লুজ কানেকশন থেকে স্পিকারের শব্দ হয়েছে। মনকে বোঝালাম বটে, কিন্তু মনের গভীরের ভয়টা কাটল না। পরক্ষণে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। পেছনের কেবিন থেকে একটা খসখস শব্দ ভেসে এলো। শব্দটা খুব হালকা, কিন্তু এই পিনপতন নীরবতায় সেটা বজ্রপাতের মতো শোনালো। মনে হলো কেউ যেন স্ট্রেচারের ওপর বিছানো সাদা চাদরটা খুব সাবধানে, খুব সন্তর্পণে সরাচ্ছে। কাপড়ের সাথে কাপড়ের ঘর্ষণের শব্দ। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকাতে চাইলাম না। আমি জানি পেছনে কেউ নেই, থাকার কথাও নয়। একজন মৃত মানুষ তো আর চাদর সরাতে পারে না, কিন্তু মানুষের মন বড় অদ্ভুত। ভয়ের সময় সে সেটাই ভাবতে বাধ্য করে যা সে দেখতে চায় না। আমার মনে হতে লাগলো, আমি যদি এখন আয়নায় তাকাই তবে হয়তো দেখব সে মেয়েটি উঠে বসেছে। এই চিন্তাটা মাথায় আসতেই আমার হাত পা অবশ্যই আসতে চাইল। রাস্তাটা ক্রমশ আরো নির্জন হয়ে যাচ্ছে। হাইওয়ের দুপাশে বড় বড় শিশু আর মেহগনি গাছগুলো কুয়াশার মধ্যে এক একটা বিশাল ছায়ামূর্তির মতো দাঁড়িয়ে আছে। হেডলাইটের আলোয় তাদের ডালপালাগুলোকে মনে হচ্ছে কোনো রাক্ষসে হাত, যা আমার গাড়িটাকে আঁকড়ে ধরার জন্য বাড়িয়ে আছে। আমি জোরে জোরে কালেমা শাহাদাত পড়া শুরু করার চেষ্টা করলাম। ঠোঁট নাড়ছি, কিন্তু আমার গলা দিয়ে কোনো স্বর বের হতে চাইছে না। গলার ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিক তখনই আমার ঘাড়ের ডান পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম, যেন কেউ আমার একদম কানের কাছে মুখ এনে ফিস করে শ্বাস ফেলল। গাড়ির সব গ্লাস বন্ধ, কোথাও কোনো ছিদ্র নেই, বাতাস ঢোকার মতো। তবু কোথা থেকে যেন বরফ শীতল বাতাস আমার ঘাড়ে এসে লাগছে। এটা কোনো সাধারণ বাতাস নয়, এর সাথে একটা ভ্যাপসা গন্ধ মিশে আছে, ফরমালিন আর বাসি ফুলের গন্ধ। আমি সাহসী মানুষ, কিন্তু এখন আমি বুঝতে পারলাম এই যাত্রা সাধারণ কোনো যাত্রা নয়। আমার সাথে থাকা এই নির্জীব দেহটি হয়তো পুরোপুরি নির্জীব নয়, অথবা এর সাথে এমন কোনো খারাপ জিনিস জড়িয়ে আছে যা আমার এই যাত্রাকে বিভীষিকাময় করে তুলবে। আমি অ্যাক্সিলারেটরে চাপ দিলাম গাড়িটা দ্রুত এই স্থান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু অদ্ভুত ব্যাপার, গাড়ি যেন কিছুতেই গতি বাড়াতে চাইছে না। ইঞ্জিনের আরপিএম বাড়ছে, গর্জন বাড়ছে, কিন্তু চাকাগুলো যেন মাটির সাথে লেপ্টে আছে। মনে হচ্ছে অদৃশ্য কোনো ভারী বস্তু বা শক্তি গাড়িটাকে পেছন থেকে সজোরে টেনে ধরে রেখেছে। আমি যতই এগোতে চাইছি পেছনের ভারটা ততই বাড়ছে। আমার মনে হতে লাগলো আমি আসলে গাড়ি চালাচ্ছি না, বরং আমি কোনো এক অন্ধকার গহ্বর বা ফাঁদের দিকে ধাবিত হচ্ছি, আর আমার পেছনের যাত্রীটি সেই ফাঁদের নিয়ন্ত্রক। কুয়াশা এখন এতটাই ঘন হয়েছে যে হেডলাইটের আলো মাত্র কয়েক ফুট সামনে গিয়ে মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি কোনো সাদা ধোয়ার সুড়ঙ্গের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছি, যার কোনো শেষ নেই। আমার হাতের আঙুলগুলো স্টিয়ারিং হুইলটা এত শক্ত করে ধরে রেখেছে যে রক্ত চলাচল বন্ধ হয়ে আঙুলগুলো ফ্যাকাশে হয়ে গেছে। পেছনের কেবিন থেকে ভেসে আসা সেই খসখস শব্দটা এখন আর নেই, কিন্তু তার বদলে শুরু হয়েছে এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা কোলাহলের চেয়েও বেশি ভয়ঙ্কর। সাধারণ নীরবতায় একটা প্রশান্তি থাকে, কিন্তু এই নীরবতায় আছে এক চাপা উত্তেজনা, যেন ঝড়ের আগের শান্ত অবস্থা। আমার মনে হচ্ছে গাড়ির পেছনের অংশে বাতাসের চাপ বেড়ে গেছে। মাঝে মাঝে গাড়িটা পেছনের দিকে সামান্য দেবে যাচ্ছে। স্প্রিংগুলো ক্যাচক্যাচ শব্দ করে উঠছে, ঠিক যেমনটা হয় যখন পেছনের সিটে বসা কোনো যাত্রী নড়াচড়া করে বা সিট ছেড়ে উঠে দাঁড়ায়। কিন্তু পেছনে তো শুধু একটা লাশ, তার তো নড়বার কথা নয়, ভর পরিবর্তন করারও কথা নয়। মনের সাথে যুদ্ধ করতে করতে আমি সাহস সঞ্চয় করলাম, আমাকে দেখতে হবে পেছনে কি হচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার সিট এবং পেছনের অংশের মাঝখানে একটা ছোট্ট কাচের পার্টিশন আছে, স্লাইডিং গ্লাস। আমি ভয়ে ভয়ে প্রথমবারের মতো রিয়ার ভিউ মিরর দিয়ে সেই কাচের দিকে তাকালাম। তাকাতে আমার রক্ত হিম হয়ে গেল, শরীরের সমস্ত লোম খাড়া হয়ে গেল। কাজটা ভেতর থেকে, অর্থাৎ লাশের কেবিনের দিক থেকে ঘোলা হয়ে আছে, যেন কেউ ওপাশে খুব কাছ থেকে কাছের উপর শ্বাস ফেলছে বা ভাব দিয়েছে। কিন্তু ওপাশে তো কোনো জীবিত মানুষ নেই। লাশের তো নিঃশ্বাস থাকে না, লাশের শরীর থেকে গরম ভাব বের হওয়ার কথা নয়। তাহলে কাজটা ঘোলা হলো কি করে? আমি চোখ সরিয়ে নিলাম,
আমার মস্তিষ্ক বলছে এটা বিজ্ঞানের কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো সম্ভব, কিন্তু আমার মন বলছে আরমান পালা, তুই বিপদে আছিস। আমি বিড়বিড় করে আল্লাহর নাম নিতে লাগলাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে হেফাজত করো। আমার মনে একটাই প্রার্থনা, কিন্তু ভয় আমাকে আচ্ছন্ন করে ফেলছে। আমার জিহ্বা আড়ষ্ট হয়ে আসছে। হঠাৎ করে গাড়ির পেছনের অংশে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। ধপ করে শব্দটা হওয়ার সাথে সাথেই আমি নিজের অজান্তে ব্রেক কষলাম। গাড়িটা নির্জন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেল। শব্দটা মেটালিক ফ্লোরে কিছু পড়ার মতো। আমার বুক ধরফর করছে। আমি কি পেছনে গিয়ে দেখব নাকি গাড়ি চালিয়ে চলে যাব? কিন্তু শব্দটা শুনে মনে হলো যেন লাশের হাতটা স্ট্রেচার থেকে নিচে পড়ে গেছে, কিংবা অন্য কোনো ভারী সরঞ্জাম। একজন দায়িত্ববান চালক হিসেবে আমার দেখা উচিত। লাশটা সম্মানের সাথে পৌঁছে দেয়া আমার দায়িত্ব। আমি কাঁপা কাঁপা হাতে সিট বেল্ট খুললাম, টর্চ লাইটটা হাতে নিলাম। গাড়ি থেকে নামলাম না, শুধু ড্রাইভিং সিটে বসেই শরীরটা ঘুরিয়ে পেছনের পার্টিশনের কাছের দিকে টর্চ লাইট ধরলাম। কাছের ঘোলাটে ভাবটা কিছুটা কমেছে। টর্চের আলোয় যা দেখলাম তাতে আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো। স্ট্রেচারের উপর লাশটা ঠিকভাবেই শোয়ানো, কিন্তু লাশ ঢেকে রাখা সাদা চাদরটা পায়ের দিক থেকে কিছুটা সরে গেছে। মেয়েটির দুটো ফ্যাকাশে পা বেরিয়ে আছে। আমি পরিষ্কার মনে করতে পারি হাসপাতাল থেকে বের হওয়ার সময় আমি নিজের চাদরটা ভালো করে মুড়িয়ে পায়ের নিচে গুজে দিয়েছিলাম। গাড়ি যতই ঝাঁকুনি খাক, চাদর এভাবে সরে যাওয়ার কথা নয়। সে আর গাড়ি থেকে নামার সাহস পেলাম না। আমার হাত পা কাঁপছে। দ্রুত সিট বেল্ট লাগিয়ে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম। চাবি ঘোরালাম, কিন্তু গাড়ি স্টার্ট নিচ্ছে না। ইঞ্জিনটা খক খক করে গঙ্গানির মতো শব্দ করছে। মনে হচ্ছে গাড়ির যান্ত্রিক প্রাণটাও এই খারাপ জিনিসের উপস্থিতিতে ভয় পেয়ে গেছে। আমার মনে হলো আমি একা নই। গাড়ির পেছনের ওই আবদ্ধ জায়গায় আমার সাথে অন্য কিছু আছে, কোনো ছায়ামূর্তি কিংবা এমন কোনো অশুভ উপস্থিতি যা দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে। হঠাৎ পার্টিশনের কাছে একটা শব্দ হলো, টুক টুক টুক। শব্দটা খুব ধীর কিন্তু ছান্দিক। কেউ যেন খুব ধীরে লম্বা নখ দিয়ে কাছে টোকা দিচ্ছে। এটা কোনো রাস্তার ঝাঁকুনি বা বাতাসের শব্দ নয়, এটা বুদ্ধিমত্তা সম্পন্ন কোনো কিছুর কাজ। আমি জমে গেলাম। স্টিয়ারিং হুইলের ওপর মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি যদি না দেখি তবে হয়তো বিপদটা কেটে যাবে, কিন্তু শব্দটা থামল না এবং টোকা দেওয়ার শব্দটা আরো জোরালো হলো। আমি সাহস করে চোখ তুলে তাকালাম। টর্চের আলোটা এখন আমার হাতে ধরা। আলোটা কাচের ওপর পড়ে আছে। আমি দেখলাম সেই ঘোলাটে কাছে একটা হাতের ছাপ ফুটে উঠছে। ছাপটা বাইরের দিকে নয়, ভেতরের দিকে, অর্থাৎ লাশের কেবিনের দিক থেকে কেউ কাচের ওপর হাত রেখেছে। কিন্তু সেই হাত, ইয়া আল্লাহ, সেটাই পৃথিবীর কোনো মানুষের হাতের ছাপের মতো স্বাভাবিক নয়। আঙুলগুলো অস্বাভাবিক লম্বা এবং হাতের তালুটা অদ্ভুত রকমের বড়, আর সেই ছাপটা থেকে যেন এক ধরনের কালচে ধোঁয়া বের হচ্ছে। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলার স্বর ফুটল না। সেই হাতের ছাপটা আমাকে জানাচ্ছে যে আমার পেছনের যাত্রীটি এখন জেগে আছে। সে আর নিছক একটা লাশ নয়, সে আমার সাথে যোগাযোগ করতে চাইছে, অথবা আমাকে ভয় দেখাতে চাইছে। আমার মনে হলো ওই কাছের ওপাশেই সে মেয়েটির মুখটা এখন আছে, সে আমাকে দেখছে। তো সে আতঙ্কিত ফ্যাকাশে চোখ দুটো এখন আমার দিকেই তাকিয়ে আছে। আমি পাগলের মতো ইগনিশন চাবি ঘোরাতে থাকলাম। স্টার্ট হ মনে মনে গাড়িটাকে মিনতি করলাম। আমার মনে হচ্ছে ওই কাজটা বেশিক্ষণ টিকবে না। ওটা ভেঙে গেলেই মাঝখানের বাধাটুকু সরে যাবে, আর তখন কি হবে তা ভাবার সাহস আমার নেই। ইঞ্জিনটা অবশেষে চালু হলো, কিন্তু তার শব্দটা স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো যান্ত্রিক গোলযোগ নয়, বরং ইঞ্জিনটা ব্যথায় কাতরাচ্ছে। আর শরীরের কাঁপুনি থামছে না। তবু সে গাড়িটা গিয়ারে ফেলে টান দিল, কিন্তু গতি আগের মতোই মন্থর। মনে হচ্ছে চাকাগুলো পিচের রাস্তায় নয়, বরং গভীর কাদা বা বালির মধ্যে ঘুরছে। পেছনের কাচের পার্টিশনে সে অদ্ভুত হাতের ছাপটা এখন স্পষ্ট, যেন ওটা কাচের গায়ে খোদাই করে দেয়া হয়েছে। আরমান এখন আর আয়নায় তাকাচ্ছে না। সে জানে তাকালে এমন কিছু দেখবে যা দেখার পর সে আর গাড়ি চালানোর মানসিক শক্তি পাবে না। সে দৃষ্টি সোজা রাস্তার উপর নিবদ্ধ রাখার চেষ্টা করছে। যদিও কুয়াশার কারণে রাস্তা দেখাই যাচ্ছে না, কিন্তু মানুষের ইন্দ্রিয়গুলো বিপদের সময় অনেক বেশি সজাগ হয়ে ওঠে। চোখ বন্ধ রাখলেও নাক বা কান বন্ধ রাখা যায় না। আরমানের নাকে একটা উৎকট গন্ধ আসতে শুরু করলো। যাত্রা শুরুর সময় গাড়িতে ছিল ফিনাইল আর ওষুধের গন্ধ। কিছুক্ষণ আগে ছিল বাসি ফুলের গন্ধ, কিন্তু এখন গন্ধটা সম্পূর্ণ বদলে গেছে।
প্রথমে মনে হয়েছিল পচা মাংসের গন্ধ, যেন কোনো মৃত প্রাণী অনেকদিন ধরে পচে গলে আছে। পেটে বমি আসার মতো অবস্থা। আমি রুমালে নাক ঢাকলাম, কিন্তু গন্ধের কোনো কমতি নেই। আস্তে আস্তে সেই পচা গন্ধটা পোড়া গন্ধের মতো হতে লাগলো, যেন কোথাও কোনো চামড়া বা চুল পড়ছে। গন্ধটা এত তীব্র যে মনে হচ্ছে অ্যাম্বুলেন্সের ভেতরেই কোথাও আগুন লেগেছে। আমি ড্যাশবোর্ডের দিকে তাকালাম, কোথাও কোনো ধোঁয়া নেই। তাহলে এই পোড়া মাংসের গন্ধ আসছে কোত্থেকে? উত্তরটা আমার মনের ভেতরেই প্রতিধ্বনিত হলো, পেছন থেকে। আমি জানালাটা খোলার চেষ্টা করলাম একটু বাতাসের জন্য। এই দূষিত বাতাস আমার ফুসফুসকে বিষিয়ে দিচ্ছে। কিন্তু অবাক কাণ্ড, ইলেকট্রিক উইন্ডোটা জ্যাম হয়ে গেছে। সুইচে বারবার চাপ দিলাম, কিন্তু কাজ নামছে না। দরজার লকটাও চেক করলাম, মনে হলো ওটাও জ্যাম। আমি যেন আমার নিজের গাড়িতে বন্দী হয়ে গেছি। একটা চলন্ত কফিনে আমি আটকা পড়ছি। তৃষ্ণায় আমার গলা ফেটে যাচ্ছে। ভয়ের চোটে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পাশের সিটে রাখা পানির বোতলটার দিকে হাত বাড়ালাম। বোতলের ছিপি খুলতেই আমি আটকে উঠলাম। বোতলের ভেতরে রাখা স্বচ্ছ পানি এখন আর স্বচ্ছ নেই। টর্চের আলোয় বা ড্যাশবোর্ডের ম্লান আলোয় দেখলাম পানির রং কালচে লাল হয়ে আছে, অনেকটা জমাট রক্তের মতো। আমি ঘৃণায় আর ভয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিলাম। আমার তৃষ্ণা পেয়েছে, কিন্তু এই পরিস্থিতির কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির নিয়মগুলো আজ যেন সব উল্টো যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পেছনের কেবিন থেকে এবার স্পষ্ট গুনগানের শব্দ ভেসে এলো। এটা কোনো বাতাসের শব্দ নয়, কোনো যান্ত্রিক শব্দও নয়। এটা কোনো মানুষের কষ্টের শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমাকে যেতে দিও না, থামাও, গাড়ি থামাও। এমন কিছু একটা অস্পষ্ট স্বরে কেউ যেন বলছে। কণ্ঠস্বরটা মেয়েটির গলার মতোই মনে হলো, কিন্তু তাতে জড়িয়ে আছে এক অমানবিক কষ্ট আর হাহাকার। আমার হাত থেকে স্টিয়ারিং ফসকে যাওয়ার উপক্রম হলো। আমি চিৎকার করে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি যত জোরে দোয়া পড়ছি, পেছনের শব্দগুলো তত বেশি হিংস্র হয়ে উঠছে। গুনগানির শব্দটা এবার রাগের গর্জনে পরিণত হলো। মনে হলো কেউ একজন রাগে স্ট্রেচারে লাথি মারছে। ধরাম ধরাম শব্দে পুরো অ্যাম্বুলেন্স কেঁপে উঠছে। গাড়ির বডিটা দুলছে। আমি স্টিয়ারিং ধরে রাখতে পারছি না। রাস্তাটা এই এলাকায় বেশ আঁকাবাঁকা, তার উপরেই কুয়াশা। যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু পেছনের ওই অবয়ব বা শক্তি চাইছে গাড়িটা থামুক। সে চাইছে না আমি তাকে গন্তব্যে নিয়ে যাই। আমি বুঝতে পারছি গাড়ি থামালে আমার মৃত্যু নিশ্চিত। এই জনমনবিহীন রাস্তায় গাড়ি থামালে ওই শক্তি আমাকে গ্রাস করে ফেলবে। রাস্তার পাশে কোনো বাড়িঘর নেই, কোনো ল্যাম্পপোস্ট নেই, কোনো আলোর দেখা নেই, শুধু অসীম অন্ধকার আর কুয়াশা। হেডলাইটের আলোতে মাঝে মাঝে মনে হচ্ছে রাস্তার পাশে কারা যেন দাঁড়িয়ে আছে, কিন্তু কাছে গেলে মিলিয়ে যাচ্ছে। হঠাৎ আমি অনুভব করলাম আমার ড্রাইভিং সিটের পেছনের সিটটা, যেটা পার্টিশনের সাথে লাগানো, অসম্ভব গরম হয়ে উঠছে। কিছুক্ষণ আগে যেখানে বরফ শীতল ঠান্ডা ছিল, এখন সেখানে আগুনের মতো তাপ। তাপটা এত বেশি যে আমার পিঠের চামড়া জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে পার্টিশনের ওপাশ থেকে কেউ শরীর ঠেকিয়ে বা পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, আর তার শরীরের উত্তাপ আগুনের মতো। আমি আয়নায় না তাকিয়েও বুঝতে পারছি সেই যুবতী মেয়েটির লাশ এখন আর শুয়ে নেই। সে হয়তো উঠে বসেছে অথবা দাঁড়িয়ে আছে ঠিক আমার ঘাড়ের কাছে, কাছের ওপাশে। এই অনুভূতিটা আমাকে পাগলের মতো করে দিচ্ছে। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক ফেটে যাবে। আমি কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। হে মাবুদ, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আমি তো শুধু আমার দায়িত্ব পালন করছি। আমার মনে হলো এই রাত আর কখনো শেষ হবে না, এই রাস্তা ফুরাবে না। আমি হয়তো অনন্তকাল ধরে এই অভিশপ্ত অ্যাম্বুলেন্স চালিয়ে যাব, আর আমার পেছনে থাকবে সেই জীবন্ত লাশ। পেছনের লাথি আর ধস্তাধস্তির শব্দে মনে হচ্ছে স্ট্রেচারটা উল্টে গেছে, কিন্তু আমি তাকাচ্ছি না। তাকালেই শেষ। আমার একমাত্র লক্ষ্য সামনের রাস্তা, যদিও সেই রাস্তা আমাকে ধোঁকা দিচ্ছে প্রতি মুহূর্তে। রাত তখন 3টা পার হয়ে গেছে। সময়ের হিসেবে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা পার হয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কয়েক যুগ। আমার শরীরের ক্লান্তি আর মনের ভয় মিলেমিশে একাকার হয়ে গেছে। চোখের পাতাগুলো ভারী, কিন্তু ভয়ের কারণে চোখ বড় বড় হয়ে আছে। হঠাৎ আমি দেখলাম রাস্তার মাঝখানে কিছু একটা দাঁড়িয়ে আছে। কুয়াশার ধোঁয়ায় আবছা দেখা যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে সাদা কাপড়ে মোড়ানো কেউ। আমি রিফ্লেক্সের বসে ব্রেক কষলাম। গাড়িটা ক্যাচ ক্যাচ শব্দ করে ঠিক লোকটার সামনে গিয়ে থামলো। হেডলাইটের আলোয় অবয়বটা এবার স্পষ্ট হলো।
সাদা কাপড় পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে ঠিক সেই পোশাক যা আমার গাড়ির পেছনের লাশের পরনে ছিল। তার চুলগুলো মুখের সামনে এলোমেলো হয়ে আছে, তাই মুখটা দেখা যাচ্ছে না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এই মেয়েটির উচ্চতা, গড়ন, এমনকি দাঁড়ানোর ভঙ্গিও ঠিক পেছনের লাশের মতো। আমার মস্তিষ্ক মুহূর্তের জন্য কাজ করা বন্ধ করে দিল। এটা কি করে সম্ভব? লাশ তো আমার গাড়ির পেছনে, আমি তো তাকে নামতে দেখিনি, দরজাও খোলেনি। তাহলে তাহলে সে সামনে এলো কি করে? নাকি এটা অন্য কোনো ছায়ামূর্তি? মেয়েটি হাত ইশারা করে গাড়িটা থামাতে বলছে, বা হয়তো তাকে সাহায্য করতে বলছে। তার হাতটা অদ্ভুতভাবে নড়ছে, যেন হাড়গুলো ভাঙা। আমার অন্তরাত্মা চিৎকার করে বলছে, আরমান পালাও, গাড়ি দিও না, দরজা খুলো না। কিন্তু আমার শরীর অবশ হয়ে আছে। মেয়েটি আস্তে আস্তে গাড়ির দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাঁটার ভঙ্গিটা স্বাভাবিক নয়। আমি লক্ষ্য করলাম মেয়েটির পা মাটির সাথে লেগে নেই। সে যেন মাটির কয়েক ইঞ্চি উপর দিয়ে শূন্যে ভেসে আসছে। তার কাপড়ের নিচের অংশটা কুয়াশার সাথে মিশে আছে। ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে, অর্থাৎ আমার ঠিক পেছনে থাকা লাস্টের দিক থেকে, এক বিকট হাসি ভেসে এলো। সেই হাসিটা কোনো মানুষের হাসির মতো নয়, সেটা হিস করা সাপের মতো শোনালো, যেন কেউ দাঁতে দাঁত চেপে হাসছে। বাইরের মেয়েটি এবং ভেতরের শব্দ, এই দুইয়ের মাঝে পড়ে আমি বিভ্রান্ত হয়ে গেলাম। বাইরেরটা যদি খারাপ জিনিস হয়, তবে ভেতরেরটাকে? আর ভেতরেরটা যদি আসল লাশ হয়, তবে বাইরেরটাকে? নাকি দুটোই একই অশুভ শক্তির অংশ, যা আমাকে ধোঁকা দেওয়ার জন্য দুই রূপ নিয়েছে? আমি বুঝতে পারলাম বাইরে ওই ছায়ামূর্তি আসলে আমাকে গাড়ি থেকে নামানোর বা দরজা খোলানোর ফাঁদ। সে চাইছে আমি তাকে সাহায্য করার জন্য দরজা খুলি। আমি দ্রুত গাড়ি রিভার্স গিয়ারে দিয়ে পেছনের দিকে নিলাম। তারপর স্টিয়ারিং ঘুরিয়ে তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু মেয়েটি মুহূর্তের মধ্যে আবার গাড়ির জানালার পাশে এসে ধপ করে থাবা দিল। তার গতি বিদ্যুতের মতো। আমি দেখলাম মেয়েটির চুল সরে গেছে এবং তার মুখ নেই। সেখানে কোনো চোখ, নাক বা মুখ গহ্বর নেই, শুধুই গভীর অন্ধকার, যেন এক অতল গহ্বর। সে আর্তনাদ করে উঠল, কিন্তু সেই আর্তনাদ কোনো ভাষার ছিল না, ছিল বাতাসের তীক্ষ্ণ শব্দ। আমি ভয়ে চিৎকার করে অ্যাক্সিলারেটরে পা ধীরে মারিয়ে দিলাম। গাড়িটা গো গো করে স্পিড তুলল। মেয়েটি গাড়ির সাথে সাথে দৌড়াতে লাগলো বা ভাসতে লাগলো। কিছুক্ষণ, তারপর কুয়াশায় মিলিয়ে গেল। কিন্তু জানালার কাছে সেই থাবার দাগটা থেকে গেল। কাছে লেগে আছে এক ধরনের কালচে আঠালো পদার্থ। বাইরের বিপদ কাটতে না কাটতেই গাড়ির ভেতরে শুরু হয়েছে আর এক তাণ্ডব। পেছনের স্ট্রেচারটা সজোরে এপাশ ওপাশ বাড়ি খাচ্ছে। মনে হচ্ছে ভেতরে একাধিক মানুষ ধস্তাধস্তি করছে, অথচ আমি জানি ভেতরে শুধু ওই একটি লাশ। ধপাস ধপাস শব্দে মনে হচ্ছে লাশটাকে কেউ আছাড় মারছে, অথবা লাশটা নিজেই ছটফট করছে। আমার মনে হলো আমার ঘাড়ের ওপর কেউ একজন হাত রেখেছে। ড্রাইভিং সিটের ঠিক পেছনেই তো পার্টিশন, কিন্তু মনে হলো হাতটা পার্টিশন ভেদ করে বা পাশ দিয়ে এসে আমার কাঁধ স্পর্শ করেছে। হাতটা ভেজা এবং পিচ্ছিল, অনেকটা মাছের গায়ের মতো। আমি কাঁধ ঝাঁকুনি দিয়ে হাতটা সরানোর চেষ্টা করলাম। চিৎকার করে বললাম, সর, আমাকে ছুবি না। কিন্তু কিছুই নেই, অথচ স্পর্শটা এখনো লেগে আছে। সেই ঠান্ডা পিচ্ছিল অনুভূতিটা চামড়ায় গেঁথে গেছে। ভয়ের চোটে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি অনবরত দোয়া ইউনুস পড়তে যাচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার মনে হচ্ছে আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিচ্ছে। চারপাশের কুয়াশা যেন জীবন্ত হয়ে উঠেছে, সাপের মতো কুণ্ডলি পাকিয়ে গাড়িটাকে গিলে ফেলতে চাইছে। বাইরের জগৎটা মিথ্যে হয়ে গেছে, শুধু এই গাড়ির ভেতরের এই নরকটাই এখন একমাত্র সত্য। আমার মনে হচ্ছে আমি জ্ঞান হারাবো, কিন্তু জ্ঞান হারালে আমার আর রক্ষা নেই। আমাকে জাগতেই হবে, গাড়ি চালাতেই হবে। গন্তব্য আর মাত্র কয়েক কিলোমিটার দূরে। গ্রামের রাস্তা শুরু হয়ে গেছে, কিন্তু এই শেষ পথটুকু যেন আমার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এতক্ষণ যা হয়েছে তা ছিল মানসিক যুদ্ধ, কিন্তু এখন মনে হচ্ছে সেটা শারীরিক আক্রমণের রূপ নেবে। হঠাৎ অ্যাম্বুলেন্সের হেডলাইট দপ করে নিভে গেল। কোনো সতর্কতা ছাড়াই শুধু অন্ধকার, নিকষ কালো অন্ধকারের মধ্যে আমি একা। কুয়াশার অন্ধকারে মিশিয়ে গিয়ে রাস্তাটা অদৃশ্য হয়ে গেল। আমি আন্দাজে গাড়ি চালাচ্ছি, স্টিয়ারিং ডানে বামে ঘোরাচ্ছি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার উপর ভর করে আমার মনে হচ্ছে গাড়িটা এখন আর আমি নিয়ন্ত্রণ করছি না, অন্য কেউ বা অন্য কিছু নিয়ন্ত্রণ করছে।
স্টিয়ারিংটা আমার হাতের নিচে নিজে নিজে ঘুরছে। হঠাৎ ঝনঝন শব্দে পেছনের পার্টিশন গ্লাসটা সশব্দে ফেটে গেল। কাঁচের টুকরোগুলো বুলেটের মতো ছিটকে এসে আমার পিঠের ওপর, মাথার ওপর পড়ল। আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। কয়েকটা কাঁচ আমার ঘাড়ে বেঁধে গেল। গরম রক্ত গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু আমি গাড়ি থামালাম না। আমি জানি কাঁচ ভাঙার অর্থ হলো মাঝখানের বাধাটা আর নেই। এখন ওই খারাপ জিনিস বালাসের পেছনের শক্তি সরাসরি আমার কাছে চলে আসতে পারে। আমার পিঠ এখন অরক্ষিত। আমি অনুভব করলাম পেছনের সেই উৎকট পচা গন্ধটা এখন আমার নাকের একদম কাছে। মনে হচ্ছে আমার ঠিক কানের পাশে কেউ বসে আছে। কেউ একজন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, আরমান, তাকাও, আমার দিকে তাকাও। কণ্ঠস্বরটা সেই মৃত মেয়েটির হতে পারে না। এটা কোনো পৈশাচিক স্বর, যেন বহু পুরনো কোনো কবরের গভীর থেকে উঠে আসা শব্দ। ওই স্বরে কোনো মায়া নেই, আছে শুধু আক্রোশ আর লোভ। আমার খুব ইচ্ছে হলো একবার তাকাই, কিন্তু আমি জানি তাকালে আমি অ্যাক্সিডেন্ট করব বা আমার হার্ট অ্যাটাক হবে। আমি চোখ বন্ধ করে ফেললাম 1 সেকেন্ডের জন্য। তারপর আবার জোর করে রাস্তায় মন দিলাম। আমি চিৎকার করে বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে পিছনের উপস্থিতিটা কিছুটা পিছিয়ে গেল মনে হলো, কিন্তু তার রাগটা কমল না। মনে হলো কেউ আমার চুলের মুঠি ধরে পিছনের দিকে টানছে, খুব জোরে, যেন চুল ছিঁড়ে ফেলবে। আমার মাথাটা সিটের সাথে চেপে ধরল। আমি ঘাড় সোজা করতে পারছি না। অসহ্য যন্ত্রণায় আমি কাতরাচ্ছি। আমি স্টিয়ারিং হুইলটা কামড়ে ধরার মতো করে আঁকড়ে ধরলাম। ব্যথা, ভয় আর আতঙ্কের এক অদ্ভুত সংমিশ্রণে আমি কাঁপছি। ঠিক তখনই দূরের গ্রামটার আবছা আলো দেখা গেল। রাস্তার ধারের ল্যাম্পপোস্টগুলোর টিমটিমে আলো। ওই আলোটুকু আমার কাছে এখন জান্নাতের নূরের মতো মনে হচ্ছে। কিন্তু গাড়িটা যেন আর এগোতে চাইছে না। ইঞ্জিনটা মরণাপন্ন রোগীর মতো শব্দ করছে। চাকাগুলো যেন মাটিতে গেঁথে গেছে। ড্রাইভার হিসেবে আমি বুঝতে পারলাম এই শেষ মুহূর্তে ওই অভিশপ্ত শক্তিটা তার সর্বশক্তি দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করছে। সে চায় না আমি গ্রামের সীমানায় ঢুকি। সে চায় আমি এখানেই তার সাথে থেকে যাই। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, জান গেলেও আমি লাশ পৌঁছে দেব। এটা আমার আমানত, এটা আমার দায়িত্ব। আমি এক হাতে স্টিয়ারিং ধরলাম, অন্য হাত দিয়ে গিয়ার শিফট করে গাড়িকে লো গিয়ারে দিলাম। অ্যাক্সিলারেটরে আমার সমস্ত শক্তি দিয়ে চাপ দিলাম। গ্রামে ঢোকার ঠিক আগের কালভার্টটার উপর আসতেই গাড়ির ছাদের উপর ধাম করে কিছু একটা পড়ল। মনে হলো আকাশ থেকে বিশাল কোনো পাথর বা কেউ ছাদের উপর লাফ দিয়েছে। গাড়ির ছাদটা দেবে গেল। মেটালের বিকট শব্দ হলো। ছাদটা আমার মাথায় লেগে যাওয়ার উপক্রম। আমি বিচলিত না হয়ে শুধু গ্যাসের পেডেলে পা চেপে ধরে রাখলাম। অবশেষে গ্রামের মসজিদের মিনার দেখা গেল। ফজরের আজানের ঠিক আগ মুহূর্ত। গ্রামের রাস্তায় গাড়িটা ঢোকা মাত্রই, ঠিক যখন আমি মসজিদের সীমানা পার হলাম, পিছনের সব শব্দ, সব চাপ, সব গন্ধ হঠাৎ করে উধাও হয়ে গেল। যেন এক জাদুমন্ত্রে বা সুইচ অফ করার মতো সবকিছু শান্ত হয়ে গেল। চুলের মুঠি ছেড়ে দিল। ছাদের ওপরের ভারটা সরে গেল। শুধু আমার হৃদস্পন্দন আর ইঞ্জিনের স্বাভাবিক শব্দ শোনা যাচ্ছে। এমনকি কুয়াশাও যেন গ্রামের ভেতরে কিছুটা কম। আমি যখন নির্দিষ্ট বাড়ির সামনে গাড়ি থামালাম, তখন আমার সারা শরীর ঘামে ভেজা, মুখটা কাগজের মতো সাদা, আর ঘাড়ে কাচের টুকরো বেঁধে রক্ত ঝরছে। আমি বেঁচে আছি এটা আমার কাছে অলৌকিক মনে হচ্ছে। বাড়ির গেটে গাড়ি থামতেই ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে এলো। বাড়ির লোকেরা হয়তো গাড়ির শব্দ শুনে বুঝতে পেরেছে। তারা কান্না করতে করতে এগিয়ে এলো। আমি গাড়ি থেকে নামতে গেলাম, কিন্তু পারলাম না। আমার পা চলছে না, থরথর করে কাঁপছে। আমি কোনো মতো দরজা খুলে মাটিতে বসে পড়লাম। আমার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। মেয়েটির বাবা আর ভাইয়েরা এসে পেছনের দরজা খুলল লাশ নামানোর জন্য। আমি মাটির দিকে তাকিয়ে বসে রইলাম। তাদের দিকে তাকানোর সাহস আমার ছিল না। লাশ নামানোর সময় একটা শোরগোল পড়ে গেল। আমি দূর থেকে লক্ষ্য করলাম স্ট্রেচারের বেল্টগুলো সব ছেঁড়া, যেন কেউ ওগুলো টেনে ছিঁড়ে ফেলেছে। আর লাশটা অদ্ভুতভাবে বাঁকা হয়ে আছে। তার হাত পা এমন ভঙ্গিমায় মোচড়ানো, যেন সেটার সাথে অনেক ধস্তাধস্তি হয়েছে। সাদা চাদরটা ছিন্ন ভিন্ন। কিন্তু কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলো না। তারা হয়তো ভেবেছে রাস্তায় ঝাঁকুনিতে এমন হয়েছে। কিন্তু গ্রামের প্রবীণ একজন, যার মুখে সাদা দাড়ি, তিনি আমার দিকে এগিয়ে এলেন। তিনি আমার বিধ্বস্ত অবস্থা, ঘাড়ের রক্ত আর গাড়ির ভাঙা কাজ দেখলেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমি কি পার করে এসেছি। তিনি আমার কাঁধে হাত রেখে শুধু বললেন, বাবা, তুমি খুব শক্ত মনের মানুষ। আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। এই মেয়ের মৃত্যু স্বাভাবিক ছিল না। এর সাথে অনেক খারাপ জিনিস জড়িত ছিল।
তুমি যে কে নিয়ে আসতে পেরেছ এটাই অনেক। এই কথা শুনে আমি বুঝতে পারলাম এরা হয়তো কিছু একটা আজ করতে পেরেছে। হয় মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক ইতিহাস বা ঘটনা ছিল যা তারা গোপন রাখছে। লাশ বুঝিয়ে দিয়ে আমি যখন ফিরতি পথ ধরলাম তখন পূর্ব আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফজরের আজান ভেসে আসছে। সূর্যের আলো ফুটলেও আমার মনের অন্ধকার কাটেনি। আমি ঢাকায় ফিরে এলাম বটে, কিন্তু সেই রাতের বিভীষিকা আমার পিছু ছাড়ল না। প্রথম 3 দিন আমি প্রচন্ড জ্বরে ভুগে বিছানায় পড়ে রইলাম। এই জ্বর স্বাভাবিক ছিল না। লেপ কম্বল গায়ে দিয়েও আমার কাঁপুনি থামত না। আমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো। ডাক্তাররা কিছু বুঝতে পারছিল না। আর যখনই আমি চোখ বন্ধ করতাম, তন্দ্রার ঘোরে সেই কুয়াশাচ্ছন্ন রাস্তা, কাচের ওপর সে অমানবিক হাতের ছাপ, আর কানের কাছে সেই ফিসফিসানি শুনতে পেতাম, আরমান তাকাও। রাতে ঘুমালে আমি স্বপ্ন দেখতাম সেই মেয়েটি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার পরনে সেই সাদা কাফন, কিন্তু তার মুখটা নেই। সেখানে শুধু অন্ধকার গহ্বর। সে তার হাত বাড়িয়ে আমাকে ডাকছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে যেতাম। আমার স্ত্রী আমাকে ধরে বসে থাকতো। আমি ভয়ে বাচ্চাদের মতো কাঁপতাম। আমি বাথরুমে পানির কল ছাড়লে আমার মনে হতো পানির বদলে রক্ত বের হচ্ছে। আয়নায় নিজের চেহারা দেখলে মনে হতো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। 7 দিন ধরে মানসিক যন্ত্রণা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। মনে হচ্ছিল সেই রাতের ঘটনা আমার মস্তিষ্কে স্থায়ীভাবে গেঁথে গেছে। আমি হয়তো পাগল হয়ে যাব, তবে আরমান হার মানার পাত্র নয়। আমি একজন বিশ্বাসী মানুষ। আমি বুঝতে পারলাম এর চিকিৎসা কোনো ডাক্তারের কাছে নেই। আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। মসজিদের ইমাম সাহেবের পরামর্শে আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত শুনতে লাগলাম এবং আল্লাহর কাছে মানসিক প্রশান্তির জন্য দোয়া করতে লাগলাম। ধীরে ধীরে 7 দিন পর আমার ভয়ের তীব্রতা কমতে শুরু করলো। দুঃস্বপ্নগুলো আসা বন্ধ হলো। আমার মনের জোর ফিরে আসতে লাগলো। সবাই ভেবেছিল আরমান হয়তো আর কখনো স্টিয়ারিং ধরবে না, বিশেষ করে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং। সহকর্মীরা বলেছিল অন্য পেশায় চলে যেতে। কিন্তু 8ম দিনে আমি আবার আমার ইউনিফর্ম পরলাম, গাড়ির চাবি হাতে নিলাম। আমি জানি রিজিকের মালিক আল্লাহ, আর হায়াত মৌতের ফয়সালাও তার হাতে। যদি আমার মৃত্যু লেখা না থাকে, তবে কোনো খারাপ জিনিস বা ছায়ামূর্তি আমার ক্ষতি করতে পারবে না। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমাকে দুর্বল করেনি, বরং আরো সতর্ক আর সাহসী করে তুলেছে। তবে এখন রাতে একা লাশ নিয়ে যাওয়ার আগে আমি 2বার ভাবি। আর গাড়িতে ওঠার আগে ভালো করে আয়াতুল কুরসি পড়ে নেই এবং গাড়িতে সবসময় কোরআনের তেলাওয়াত চালু রাখি। রাস্তার সেই কুয়াশা হয়তো কেটে গেছে, সূর্যের আলোয় পৃথিবী আবার স্বাভাবিক হয়েছে। কিন্তু আমার জীবনের সেই অভিজ্ঞতা, আমৃত্যু আমার সাথে ছায়ার মতো লেগে রইল। আমার এক ছাত্র নাম শফিক, ও দারুণ একটি মর্গের ঘটনা আমাকে। তো দেরি না করে আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। তবে সঙ্গত কারণে আমি হসপিটালের নামটি বলতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। শুধু বলবো এটি ময়মনসিংহ বিভাগের কোন একটি জেলার ঘটনা। সময়টি ছিল 1998 সাল। ওই হসপিটালের মর্গের যিনি দায়িত্বে ছিলেন, ইনি কিন্তু ডোম নন, জাস্ট দায়িত্বে ছিলেন। তো উনি সাধারণত যে লাশগুলো মর্গে আসতো সেগুলোর হিসাব রাখতেন। তার নাম, পরিচয়, যদি বেওয়ারিশ হতো সেটার হিসাব রাখতেন এবং প্রয়োজন অনুযায়ী মর্গ থেকে লাশটা কোথায় যাবে সেটার হিসাব রাখতেন। সেটা কখনো মেডিকেলের মানে স্টুডেন্টদের কাছে চলে যেতে পারে, কখনো সেটি বেওয়ারিশ হিসাবে দাফন হয়ে যেতে পারে, বিভিন্ন কারণে সেটা চলে যেতে পারে। সেই হিসাবটি তিনি রাখতেন। তো উনি টানা 3-4 দিন খুব অসুস্থ থাকেন, যার কারণে উনি ডিউটিতে যেতে পারছিলেন না। আবার সময়টাও এমন একটা সময় ছিল যখন রোজার ঈদের সময় চলে আসে। ডাক্তার, নার্স অনেকেই ছুটিতে চলে যান। তো যেহেতু ওনার ডিউটি কেউ যে একটু করে দেবে সেই ধরনের কোনো লোককেও পাওয়া যাচ্ছিল না। তো এই কারণে মানে খুবই নিরুপায় হয়ে ওনার ছেলেকে বলেন যে তুমি আপাতত একটু রাত্রে গিয়ে তুমি একটু জাস্ট খালি মর্গের সামনে আমি যেই টেবিলটাতে বসি সেই টেবিলটাতে একটু বসে থাকবে, আর কিছু না, জাস্ট মানে একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি। তো যিনি বেসিক্যালি মর্গের দায়িত্বে ছিলেন ওনার নাম ছিল নারায়ণ পারই এবং ওনার ছেলের নাম ছিল নিতাই পারই। তো নারায়ণ পারই দীর্ঘদিন মর্গের দায়িত্ব থাকার যেহেতু দায়িত্ব ছিলেন, কিন্তু মজার বিষয় হলো মর্গে অনেক সময় অনেক ঘটনা ঘটে, কিন্তু নারায়ণ পারইয়ের সাথে কোনো ধরনের কোনো ঘটনাই ঘটেনি এবং উনি কোনো তেমন কিছু শুনতেনও না।
যার কারণে উনি যখন ওনার পরিবারের সাথে শেয়ার করতেন যে এতদিন মর্গে আমি দায়িত্ব পালন করছি, কিন্তু অনেকের সাথে অনেক জিনিস ঘটে, কিন্তু আমার সাথে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। যার ফলে ওনার ছেলে নিতাই পারই উনিও চিন্তা করেছেন যে এটার কি ব্যাপার, আমার বাবার সাথে তো কখনোই কোনো জিনিস ঘটেনি, তো স্বাভাবিকভাবে এটা জাস্ট একটা মনের ভুল, মানুষ একটু হয়তো মনে ভয় পায়, মনে মনে একটু ভয় পায়, যার কারণে ওই ভয়ের জিনিসটাই সে হয়তো সামনে দেখে। তো নিতাই পারও ওই চিন্তাই করেন। নিতাই পারও সে কলেজে লেখাপড়া করতো, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল, তবে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট থাকলেও সে বেশ উঁচু লম্বা এবং বেশ সাহসী একজন ছেলে ছিল আর কি। তো যেহেতু হসপিটালে তেমন কেউ ছিল না, আর মর্গের সাইডটা নিয়ে আসলে মানুষের অত মাথাও কেউ ঘামায় না, যে কে ডিউটিতে আসলো কে না আসলো অতটা মাথাও ঘামায় না, যার কারণে সে বাবা যেহেতু অসুস্থ ছিল সে রাজি হয় সেখানে, মানে এক রাতের জন্যই তো যাওয়া। সময়টা ছিল ঠিক রোজার ঈদের পরের দিন, যখন মোটামুটি খুব শুনশান নীরবতা, হসপিটালের রোগীর সংখ্যাও কম, ডাক্তার নার্সের সংখ্যাও কম ছিল। তো ওই রাত্রে নিতাই পারই সে তার বাবা যেই টেবিলে বসে সেই টেবিলে বসে জাস্ট একটু বসে থাকার জন্য বসে থাকা আর কি, সে বসেছিল। তো সন্ধ্যার দিকে কিন্তু একটি লাশ আসে, লাশটি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে বলে তাদেরকে বলা হয়, এবং ওই লেজার বুকে সেটা এন্ট্রিও করা হয় যে একটি দুর্ঘটনা। তো না মানে নিতাই পারই যখন ডিউটিতে গিয়েছে সে কিন্তু তখন কোনো লাশ ঢুকতে দেখেনি, মানে সে যাওয়ার আগেই লাশটা আসলে এন্ট্রি হয়েছে। তো সে ওই লাশের চেহারা টেহারা দেখেনি, দরজা বাইরে থেকে লক করা ছিল এবং সে দরজা থেকে আরো বেশ দূরে সে বসেছিল। রাত যখন 1টা বা 1:30টার দিকে, তখন হঠাৎ নিতাই পারই মর্গের মধ্যে ধপাস করে একটা শব্দ শোনে, মনে হচ্ছে উঁচু থেকে কোনো জিনিস বা উঁচু থেকে ভারী কোনো জিনিস ধপাস করে মাটিতে পড়েছে বা ফ্লোরে পড়েছে। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, মর্গের ভিতরে হঠাৎ এমন শব্দ হলো কেন। যেহেতু সে একটু সাহসী ছিল আর ওই মর্গের দরজার চাবিটাও তার কাছে ছিল, তখন সে চিন্তা করে ঠিক আছে আমি যে একটু দেখে আসি যে শব্দটা কেন হলো। নিতাই পারই আস্তে 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 দরজার কাছে যায়, খুলবে কি খুলবে না সে একটু দ্বিধাগ্রস্ত হতে থাকে যে খুলবো কি খুলবো না। তারপরে মনে হলো না খুলি, তখন সে দরজাটা খোলে। দরজাটা খুলে মর্গের লাইটটা জ্বালায়। মর্গে বেসিক্যালি ওই সময় তেমন কোনো লাশ ছিলও না, 1-2টা লাশ ছিল। তো নিতাই পারই সে দেখলো লাইটটা জ্বালানোর সাথে সাথে যে একটি লাশ নিচে পড়ে আছে এবং স্ট্রেচার যে পাশে যে থাকা যে স্ট্রেচার সেই স্ট্রেচারটি ফাঁকা। আসলে নিতাই পারই বুঝতে পারছিল না, কারণ হচ্ছে সে যখন ডিউটিতে এসেছে বাবার স্থলাভিষিক্ত হয়ে, তখন তো সে কোনো লাশকে ঢুকতে দেখেনি। সে শুনেছে যে সে আসার আগে একটা লাশ ঢুকেছে, সেটা কি মাটিতেই রাখা নাকি স্ট্রেচারে রাখা এই বিষয়ে তো তাকে কিছু বলা হয়নি। তখন নিতাই পারই চিন্তা করে কি ব্যাপার, লাশ তো আসলে স্ট্রেচারে থাকার কথা, মাটিতে কেন। তখন সে চিন্তা করছে হয়তোবা কোনো কারণে স্ট্রেচারের, হয়তোবা যেহেতু লাশটা সে খেয়াল করে দেখলো বেশ শরীর ভারী, মানে বেশ মোটা সোটা শরীর, তো চিন্তা করলো যে হয়তোবা স্ট্রেচারে কোনো একটা পাশে ভার বেশি হয়ে গিয়েছিল, এই কারণে পড়ে যেতে পারে। এখন নিতাই পারই চিন্তা করছে লাশটি কি সে কষ্ট করে উঠিয়ে স্ট্রেচারে রাখবে কি রাখবে না, এটা নিয়ে সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল। তখন চিন্তা করলো যে না, যেহেতু এটা পড়ে আছে পড়েই থাক, আমি আর এটা ধরবো না, পরে কি থেকে কি হয়ে যাবে যদি এরকমই রেখে যায়, পরে আবার যদি পোস্টমর্টমের সময় কোনো আলামত নষ্ট হয় বা বিভিন্ন কারণে। নিতাই পারই লাশটি আর ধরেনি, সে আবার দরজাটি তালা বন্ধ করে চলে যায়, বাইরে চলে আসে এবং বসে আছে। তো তখন সে তার একটু ঘুম ঘুম ভাব চলে আসে। হঠাৎ করে নিতাই পারইয়ের মনে হচ্ছিল মর্গের মধ্যে কোনো একজন মানুষ হাঁটাহাঁটি করছে। মনে করুন যে যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেজা পায়ে ফ্লোরে, মনে করুন যে ফ্লোরে পানি আছে, তো ওই পানিওয়ালা ফ্লোরে কেউ যদি থপাস থপাস করে পা ফেলে কেমন শব্দ হতে পারে, তো মনে হচ্ছে ওরকম শব্দ করে কেউ পুরো ফ্লোর ভরে বা ওই মর্গের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো নিতাই পারইয়ের যে বাবা নারায়ণ পারই, উনি কিন্তু আগে থেকেই নিতাই পারইকে বলেছিলেন যে মর্গের পাশে একটা বড় গাছ রয়েছে, তো হসপিটালে অনেকগুলো বড় বড় বিড়াল আছে, মাঝে মাঝে বিড়ালগুলো কি করে গাছের ডাল দিয়ে
ওই মর্গের যে ভেন্টিলেটর, ওই ভেন্টিলেটর দিয়ে মর্গের ভিতরে ঢুকে পড়ে, ঢুকে অনেক সময় অনেক কিছু তছনছ করে। তো নিতাই পারই চিন্তা করেছে হয়তোবা এমন কিছু হতে পারে, কোনো বিড়াল ঢুকেছে, এই জন্য সে শুরুর দিকে বিষয়টা এত পাত্তা দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর মনে হচ্ছিল যে বিড়াল হাঁটলে তো এরকম শব্দ হওয়ার কথা না, এত জোরে শব্দ হওয়ার কথা না, আসলে এই শব্দটা কিসের? তখন নিতাই পারোয়ের একটু সন্দেহ জাগে। সে আস্তে আস্তে আবার মর্গের দরজার কাছে যায়, কাছে গিয়ে সে দরজাটি খোলে। খোলার পরে মর্গের ভিতরে লাইট জ্বালায়। তো লাইট জ্বালিয়ে সে দেখে যে লাশটি ওখানেই পড়ে আছে, সে ঘন্টাখানেক আগে যেখানে দেখে গিয়েছিল, স্ট্রেচারের নিচে। তো শব্দটা কি হচ্ছিল? তো চিন্তা করলো যে বিড়াল যদি ঢুকে থাকে তাহলে আমি একটু খুঁজে দেখি কোথায়, এবং ওকে বের করে দিই মর্গের বাইরে। তখন সে কি করে, মর্গের আরো কয়েকটা লাইট জ্বালিয়ে বিড়ালটাকে খুঁজতে থাকে, এবং খুঁজতে খুঁজতে হঠাৎ করে সে সত্যি সত্যি বিড়ালটাকে আবিষ্কার করে। দেখে বড় একটি বিড়াল, কিন্তু সেটি জীবিত না, মৃত, এবং মনে হচ্ছে কে যেন টান দিয়ে বিড়ালের মাথাটা ছিঁড়ে ফেলেছে। বিড়ালের বডি এক জায়গায়, মাথা আর এক জায়গায়, এবং রক্তে ফ্লোরের একটা পাশ ভেসে গিয়েছে। তখন মনে হলো খুব বেশিক্ষণ আগে বিড়ালটি মারা যায়নি, তো কে মারল? তখন নিতাই পারোয় আসলেই ভয় পেয়ে যায় যে আসলে এখানে কি হচ্ছে, কে মারল বিড়ালটাকে। তখন নিতাই পারোই চিন্তা করে আর এক মুহূর্তও নয়, এখানে আমি দ্রুত এখান থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে নিতাই পারোই যখনই পেছন ঘুরেছে, হঠাৎ করে দেখে যে লাশটি নিচে পড়েছিল সেই লাশটি দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে নিতাই পারোই প্রচন্ড শব্দে একটি চিৎকার দিয়ে দরজার দিকে যেতে থাকে, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার আগেই নিতাই পারোই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরের দিন সকালবেলা যখন হসপিটালে অন্যান্য লোকজন আসে, দেখে মর্গের দরজা খোলা এবং ভিতরে নিতাই পারোই পড়ে আছে। সবাই নিতাই পারোয়ের জ্ঞান ফেরানো হয়, সবাই চেষ্টা করে নিতাই পারোয়ের জ্ঞানটি ফেরানোর জন্য। নিতাই পারোয়ের জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে নিতাই পারোই সব ঘটনা খুলে বলে। তো অদ্ভুত ব্যাপার যে নিতাই পারোয়ের বর্ণনা অনুযায়ী লাশটি স্ট্রেচার থেকে নিচে পড়েছিল, কিন্তু আসলে সবাই এসে দেখে লাশটি কিন্তু স্ট্রেচারের উপরেই ছিল, লাশটি আর নিচে ছিল না। এবং একটি বিষয় সবাই আবিষ্কার করে, ওই বিড়ালটির মাথা সত্যি সত্যি ছেঁড়া ছিল, এবং বিড়ালের ডেড বডিটা পাওয়া যায় ওখানে। অনেক আগের ঘটনা, 80-র দশকে রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায়, এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা, তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা, সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি, ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল, তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে, এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলা এখানে কোনো ল্যাম্প পোস্ট জ্বলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো এই মাথা ওই মাথা, দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্প পোস্ট বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা, সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি।
তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের মানে তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে তখনই নাকি এই আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে মানে ডানের যে অংশটা সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা এবং সেখানে মানে বেশ মানে কচুরিপানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও ওই তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা ওইখানে পানি, ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। মানে ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। মানে রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানে মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত এবং তাদের মধ্যে মানে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকালে যখন হাঁটা চলা করতো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যে মানে অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, মানে জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। মানে যেহেতু ওই জায়গাটা মানে ফেলে রাখা হয়েছিল এবং মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন মানে একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল এবং সেখানে মাছও থাকতো। এর ফলে যেটা ছিল তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটা চলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পপোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ। মানুষ নাকি অনেকে অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা। এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘর বাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে। খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো। সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা, এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আরো অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে, এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে, তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথে সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় তো ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো না 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 তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চেয়েছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো। আমি তো অনেকদিন পর আসলাম,
তো আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে, রতনকে বুঝাইলো যে না তুমি যেও না, চাচা চলে আসবে একটু পরেই। তো রতনের একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেট কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল, রতন দেখলো যে তার চাচা চলে গেছে, এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। বেরোনোর তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর যে সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে জানালা পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার। আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠোনের মধ্যে দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠবে, পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের, মানে একেবারে যে পর্যন্ত আর কি, ডো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা টাতা ভিজে আর কিরকম একটা অবস্থা। রতনের কাছে বেশ ভালো লাগতেছে, তাকায় দেখতেছে। সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে রতনের আম্মা, জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো, তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওইখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়, মানে এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়ে, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভালো লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভালো লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসে ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বললো যে মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন, রতনের কাছে দিয়ে গেল এখানে। এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে, আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি যখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, কারণ কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলেই চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, ঘ্রাণ, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতন আম্মা বলছে রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা, রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, ঘাট 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 ঘাট, মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা 2 পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি রাখতো দরজায়, ঘাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো কে কে কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকে নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেননি। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা, সেই ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। তো খুব অবাক হয়ে গেলেন রতন আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে, কই।
দৌড় দিল কোথায়? ওই পাশে তাদের রান্নাঘরটা, যেদিকে মানে ঘরের এই তাদের যে 4টা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে এবং রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা, বাথরুম, এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার। জসিম ওদিকে দৌড় দিল, এই জসিম, তিনি বলে, এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে? যে কোনো উত্তর নাই তার। ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো কি ব্যাপার, ওরকম দৌড়েছে, ওর কি মানে বাথরুমে যেতে হবে বা কিছু? তো ব্যাগটা কেউ ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন? তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন দেখো তো কি ব্যাপার। তো বলে তিনি হারিকেন নিলেন। তার রতনা আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন। কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খাইছেন কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের 2টা বেডরুম এটা ক্রস করে ওই পাশে গেলেন। যে দেখতেছেন যে রান্নাঘরটা, আলো মানলেন রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন, তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে। গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ। এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্কর ভাবে লাস্টে খক খক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে। কেমন জানি একটা শব্দ, মনে হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গায় আস্তে করে উকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা, সেটার সামনে একটা সিঁড়ি আছে, 2টা সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে, সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, মানে একদম মানে মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, মানে সেটা তিনি কল্পনা করে, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না। তার ছোট ভাই তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল। রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পুড়িমুড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, মানে এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সেই আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল। একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না, সেরকম ভাবে উঠে গেছে। এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে, যে কোনো একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, সে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মশলায় ধরছে, মানে পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখা, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই
তার বেরোইতে হবে। তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে বৃষ্টির মধ্যে। তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, মানে রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর মানে আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে মানে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছেন। এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো মানে আম গাছে উঠতেছেন রতনের বাবা। এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা। মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা বার বলতেছেন উঠিস না উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, মানে একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না। তিনি তাকে চাপটে ধরলেন, যে মানে ধরে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলোর। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব সত্যি তার বাবাকে মনে ছুঁড়ে ফেলে দিল এক পাশে, মানে এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, মানে চেপে ধরলো। তার বাবাকে এমন ভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বেরোয় যেতে গেছিল রতনকে রেখেই, মানে সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন না রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না। তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার দুই পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, মানে কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এইরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন, মানে মাটিতে পড়ে গেল মাথাটা নিচের দিকে। তিনি ওই একই প্যাঁচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন। এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স। তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন, কারণ অন্য কোন প্রতিপক্ষ হলো এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না। তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে। অনেক জোরে দোয়া করতেছেন। এক পর্যায়ে রতনের মা থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, এটা সূরা পড়ে ফু দিলেন। সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা মানে নিথর হয়ে গেল, মানে একদম থেমে গেল আর কি, তিনি মানে বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। তো রতনের বাবা মনে হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার মানে রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে। টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলতেছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, শুকলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পর পর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুঁশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। তো রতনের বাবা বলল যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের, মানে তাদের কাছের বাসার, বলো ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, তো ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখি কি করা যায়, রতনকে নিয়ে যাও। মাকে বললো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতন কে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন না। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব
ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই, অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি অনেক মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তাধস্তির সাথে মানে এমন ভাবে মানে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দে পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে রতনের চাচাকে এসে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে দাও। তো জমজমের পানি ছিল একটা, একসময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনো আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে, তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে কোনো চিন্তা করছে, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক তিনিও ছিলেন, ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যাননি, তিনি থাকছেন, পাহারা দিচ্ছেন সারা। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনারা ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, মানে সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো কি হয়েছিল তোর? সে বলতেছে আমার কি হয়েছিল? তো রতনের বাবা বললো তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়। কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস, বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম, তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছড়ে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই গুটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম বাজারে যেহেতু আসছি, কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেহেতু এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা আমি কথাবার্তা বলে তার সাথে দামাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, মেয়েদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় মাঠের কাছে ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল, এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর, কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসে। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই, কার কুকুর, আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসতেছি এরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে, তো ব্যাগেও আটতেছে না। মাছটার আমি মানে ধরে নিছি, লেজ সহ এরকম ধরে তারপর আসতেছি সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তো আমি তাকাইলাম, তাকায় দেখতেছি ওই প্লটের পাশে যেটা পুকুর আছে,
ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না, ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে। ওই নল খাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আচ্ছা, আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওইখানে। এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তা যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না। মানে বাতাসের টেম্পারেচার যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময়, সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে। পানি তো ছপ করে শব্দ হয়েছে, গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি। বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে ওইখানে, এরকম বসে আছে। এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম। এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই। দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে, এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি। এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো, আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি, আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। তো যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই মানে হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি ঘটছে। ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন, এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দুরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না। ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন। ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে, আপনারা জানেন। এটা একটা ডোবা ছিল আগে, এখান থেকে তারপর মাটি ভরে করছে এই জায়গা। যাই হোক, এই বলে আলেম তিনি বিদায় নেন। আর রতনদের বাসায় রতন খুব ভয় পেয়েছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই। বেশ কয়েকদিন বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয়, এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে। সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক। তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না। এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত, বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার। আর রতনদা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা, মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজিটিভ হচ্ছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময়, অনেকদিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন। এবং পরবর্তী ওইখানকার যেসব বাড়িঘরগুলো হয়েছিল সবাই নাকি তাদের মোটামুটি বাড়িঘর বন্ধ করেই তৈরি করছে, দোয়া আজকার ওখানে করে, মানে দোয়া মাহফিল করে তারপরে ওই জায়গাগুলোকে তারা ঠিক করছে। এবং অনেক দিন পর্যন্ত ওই জায়গা ওইরকম ছিল। এমনকি ওখানে অনেক বাড়িঘর যারা হয়েছে পরবর্তীতে, মানে বর্তমান তো মানে একদম রিসেন্ট ঘটনা না, বাট আজ থেকে 8-10 বছর আগে ওইরকম ঘটনা শোনা গেছে যে তাদের ওই অনেক বাড়ির সিঁড়িঘরের মধ্যে এরকম হঠাৎ মানে ভয় পাইছে, এরকম মানুষ শুনছে। এরকম 2-1টা বাড়িতে শুনছে রতন। এবং সেসব বাড়ির ঘটনা সে বলছে সে যদি আমরা চাই তিনি কালেক্ট করে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম জাহিদ। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক। প্রায় 12 বছর ধরে এই কাজ আমি করছি। জীবনে অসংখ্য লাশ বহন করেছি, গভীর রাতের নির্জন রাস্তা পাড়ি দিয়েছি। কিন্তু যে ঘটনার কথা আজ আমি বলবো সেটি আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2023 সালের শীতকালে ফরিদপুর জেলার একটি ছোট্ট হাসপাতালে। সেদিন রাত প্রায় 11টা। প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা বাতাস, আর চারদিকে অদ্ভুত নীরবতা। হঠাৎ হাসপাতাল থেকে ফোন আসে, জরুরি ভিত্তিতে 2টি বেওয়ারিশ লাশ পাশের জেলার মর্গে নিয়ে যেতে হবে। আমার সহকারী রাকিব সেদিন অসুস্থ ছিল, তাই একাই রওনা হতে হলো।
হাসপাতালে পৌঁছে দেখি দুটি সাদা কাপড়ে মোড়ানো লাশ স্ট্রেচারে রাখা। একজন বৃদ্ধ পুরুষ, আরেকজন প্রায় 30 বছরের এক যুবক। হাসপাতালের এক বৃদ্ধ দারোয়ান আমাকে দেখে ফিসফিস করে বললেন, বাবা, আজকে একা যেও না। এই দুই লাশের মৃত্যু স্বাভাবিক না। আমি হেসে বললাম, চাচা, এসব আমি বিশ্বাস করি না। তিনি আর কিছু না বলে চলে গেলেন। লাশ দুটি অ্যাম্বুলেন্সে তুলে আমি যাত্রা শুরু করলাম। তখন রাত প্রায় 12টা। ফরিদপুরের নির্জন হাইওয়ে দিয়ে যাচ্ছি। চারদিকে ঘন কুয়াশা, রাস্তার দুপাশে গাছ আর অন্ধকার। হঠাৎ পিছন থেকে ঠক 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 শব্দ এলো। মনে হলো কেউ স্ট্রেচারে আঘাত করছে। আমি ভাবলাম রাস্তার ঝাঁকুনির কারণে হয়তো বা হচ্ছে। কিন্তু কয়েক মিনিট পর আবার ঠক 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 এই শব্দটা আবারও ভেসে উঠল। আমার শরীর শীতল হয়ে গেল। পিছনের মিরর খেয়াল করে দেখলাম সব কিছুই স্বাভাবিক। নিজেকে বুঝিয়ে আবার গাড়ি চালাতে লাগলাম। রাত তখন 12টা 30। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতরের লাইট নিজে থেকেই জ্বলে উঠল। তারপর আবার হঠাৎ করেই নিভে গেল। তারপর আবার জ্বলল। আমি গাড়ি থামিয়ে নেমে সব কিছু পরীক্ষা করলাম। কোনো সমস্যা নেই, সব কিছুই ঠিকঠাক। কিন্তু ভিতরে ঢুকতেই দেখি যুবকের লাশের কাপড় সামান্য সরে গেছে। আমি নিশ্চিত ছিলাম হাসপাতাল থেকে সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয়েছিল। কাপা হাতে আবার কাপড় আমি ঠিক করে দিলাম। গাড়ি চালানো শুরু করলাম। কিছু দূর যেতেই কানে আসলো ফিসফিস শব্দ, আমাদের নামিয়ে দাও। আমি চারদিকে তাকালাম, কেউ নেই। আবার শুনলাম, আমাদের এখানে থাকতে দাও। এবার স্পষ্টভাবে দুটি আলাদা কণ্ঠস্বর। আমার বুকের ভিতর দুকদুক দুকদুক শুরু হয়ে গেল। হঠাৎ অ্যাম্বুলেন্সের তাপমাত্রা অসম্ভব ঠান্ডা হয়ে গেল। নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোতে লাগলো। এরপর পিছনের মিরর খেয়াল করে দেখলাম, যা আজও ভুলতে পারিনি। দুটি লাশ বসে আছে, সাদা কাপড় ঢাকা অবস্থায়, কিন্তু মাথা নিচু করে আমার দিকে তাকিয়ে। আমি আতঙ্কে ব্রেক করলাম। গাড়ি থেমে গেল। পিছনে তাকাতেই দেখি সব আগের মতোই ঠিক। দুই লাশ শুয়ে আছে। নিজেকে আবার বুঝালাম, হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছি। কিন্তু তখনও ভয় কাটছিল না। হঠাৎ মোবাইলের নেটওয়ার্কটিও চলে গেল। জিপিএস বন্ধ। চারপাশে শুধু কুয়াশা। ঠিক তখন রাস্তার পাশে একটি পুরনো মসজিদ দেখতে পেলাম। মসজিদের সামনে কয়েকজন বৃদ্ধ বসেছিলেন। আমি দৌড়ে গিয়ে সব ঘটনা বললাম। তাদের মধ্যে একজন ইমাম ছিলেন। তিনি বললেন, এই দুইজন কয়েকদিন আগে একই জায়গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে। লোকজন বলে তারা এখনো নিজেদের মৃত্যুকে মেনে নিতে পারেনি। তিনি আমার অ্যাম্বুলেন্সের কাছে এসে কোরআন তালাওয়াত শুরু করলেন। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভিতর থেকে বিকট শব্দ আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ ভিতর থেকে দরজায় আঘাত করছে, ঠাস ঠাস ঠাস। ইমাম সাহেব উচ্চস্বরে আয়াত পড়তে লাগলেন। কয়েক মিনিট পর সব শব্দই শান্ত হয়ে গেল। তিনি আমাকে বললেন, এখন চলে যাও। পিছনে কোনো শব্দ শুনলেও আর পিছন ফিরে তাকাবে না। আমি দ্রুত গাড়ি চালানো শুরু করলাম। কিন্তু রাত 2টার দিকে আবারও ভয়ঙ্কর একটি ঘটনা ঘটল। অ্যাম্বুলেন্সের পিছনের দরজা দিয়ে নিচ থেকেই কেন জানি না খুলে গেল। ঠান্ডা বাতাস ভিতরে ঢুকে পড়ল। পিছনের মিরর খেয়াল করে দেখি দুইটি ছায়ামূর্তি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তাদের চোখ জ্বলজ্বল করছে। কিন্তু অবাক করার বিষয় হলো, অ্যাম্বুলেন্সের ভিতরেও লাশ দুটি ঠিক আগের জায়গায় রয়েছে। মানে বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা আসলে কারা? আমার মাথা ঘুরে উঠল। আমি আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। দ্রুত গাড়ি চালাতে লাগলাম। হঠাৎ চারপাশের কুয়াশা আরো ঘন হয়ে গেল। গাড়ির গতি কমে এলো। ঠিক
তখন পিছন থেকে স্পষ্ট একটি কণ্ঠস্বর শুনলাম, আমরা এখনো পৌঁছাইনি। আরেকটি কণ্ঠ বলল, আমাদের শেষ জায়গা অন্য কোথাও। আমি কোনোভাবেই পিছনে তাকালাম না। ভোর 4টার দিকে অবশেষে মর্গে পৌঁছে গেলাম। কর্মচারীরা লাশ নামানোর জন্য ভিতরে এলো, কিন্তু লাশের কাপড় তুলতেই সবাই আতঙ্কিত হয়ে গেল। 2 লাশের মুখে অদ্ভুত হাসি, যেন কেউ মৃত্যুর পরও আনন্দ আসে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তাদের হাতের অবস্থান বদলে গিয়েছিল। যদিও পুরো যাত্রায় কেউ তাদের স্পর্শ করেনি। সেদিনের পর আমি বহুবার সেই রাস্তায় গিয়েছি, কিন্তু আজও রাত 12টার পর সেই পুরনো মসজিদের সামনে গেলে দূর থেকে 2টি সাদা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখি। হয়তো তারা এখনো তাদের শেষ গন্তব্য খুঁজে বেড়াচ্ছে। মর্গে লাশ 2টি জমা দেওয়ার পর আমি ভেবেছিলাম সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু তখনও বুঝিনি আসল ভয়াবহতা মাত্র শুরু হয়েছে। ভোর হয়ে আসছে, ফজরের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। আমি অ্যাম্বুলেন্স পরিষ্কার করার জন্য মর্গের বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ মর্গের ভিতর থেকে একজন কর্মচারী দৌড়ে বেরিয়ে এলো। তার মুখ সাদা হয়ে গেছে, কাপা গলায় বলল, ভাই, লাশ 2টি আবার আগের জায়গায় নেই। আমি অবাক হয়ে তার সঙ্গে ভিতরে গেলাম। দেখি যেখানে লাশ রাখা হয়েছিল সেখানে শুধু সাদা কাপড় পরে আছে, লাশ নেই। পুরো মর্গে হইচই শুরু হয়ে গেল। সবাই খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাদের পাওয়া গেল না। ঠিক তখনই একজন বৃদ্ধ পরিচ্ছন্ন কর্মী বললেন, আমি অনেক বছর ধরে এখানে কাজ করি। এই 2 জনের ব্যাপারে কিছু একটা অস্বাভাবিক আছে। তিনি জানালেন, দুর্ঘটনার দিনও নাকি স্থানীয় লোকজন রাতের বেলা রাস্তার পাশে 2 জনকে হাঁটতে দেখেছিল। যদিও এখন তারা অনেক আগেই মারা গিয়েছিল। কিছুক্ষণ পরে মর্গের পিছনের পুরনো গুদামঘর থেকে বিকট শব্দ আসতে শুরু করলো, ঠাস ঠাস ঠাস, এরকম কিছু শব্দ। মনে হচ্ছিল কেউ লোহার দরজায় জোরে জোরে আঘাত করছে। আমরা কয়েকজন সাহস করে এগিয়ে গেলাম। দরজাটা খুলতেই সবাই জমে গেলাম। 2 লাশ পাশাপাশি দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো, কিন্তু এবার তাদের পা মাটিতে নেই, শূন্যে ভাসছে। চারদিকে বরফের মতো ঠান্ডা বাতাস। হঠাৎ তাদের মাথা একসাথে আমাদের দিকে ঘুরে গেল। একটা কর্কশ গলা ভেসে এলো, আমাদের কবর দেওয়া হয়নি। অন্য কণ্ঠ বলল, আমরা শান্তি পাইনি। মুহূর্তের মধ্যে পুরো ঘর অন্ধকার হয়ে গেল। চারপাশে শুধু কান্নার শব্দ। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে কাঁদছে। আমি চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। হঠাৎ সব শান্ত। আবার আলো জ্বলে উঠল। দেখি ঘরে কেউ নেই, লাশও নেই। সেদিন পুরো জেলা জুড়ে খোঁজ চালানো হলো, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া গেল না। 3 দিন পর এক ভয়ঙ্কর খবর এলো। যে জায়গায় দুর্ঘটনায় তারা মারা গিয়েছিল ঠিক সেখানেই 2টি নতুন কবর দেখা গেছে। কেউ জানে না কে কবর দিয়েছে। কবরের উপর কোনো নাম নেই, শুধু 2টি কালো পাথর। আমি ঘটনাস্থলে গেলাম। গ্রামের লোকজন বলল, রাতের বেলা সেখানে সাদা পোশাক পরা 2 জন মানুষকে হাঁটতে দেখা যায়। কেউ কাছে গেলে তারা মিলিয়ে যায়। সেই রাতে আমি কৌতূহলবশত কবর 2টির পাশে লুকিয়ে রইলাম। রাত 1টা, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তারপর মাটির নিচ থেকে যেন ফিসফিস শব্দ ভেসে আসতে লাগলো। আমরা এখনো অপেক্ষা করছি, আমাদের কথা কেউ জানে না। আমার শরীর অবশ হয়ে গেল। ঠিক তখন কবরের মাটি ধীরে ধীরে নড়তে শুরু করলো। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মাটির ভেতর থেকে 2টি সাদা হাত বেরিয়ে এলো, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার সব স্বাভাবিক হয়ে গেল। পরের দিন সকালে এলাকার একজন বৃদ্ধ ইমামকে সব বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেললে বললেন, যাদের দাফন কাফনে ভুল হয় কিংবা যাদের শেষ ইচ্ছা অপূর্ণ থাকে, তাদের আত্মা অনেক সময় অশান্ত হয়ে থাকে, এমন বিশ্বাস মানুষের মধ্যে প্রচলিত আছে। তারপর গ্রামের সবাই মিলে তাদের জন্য দোয়া ও কুরআন খতমের আয়োজন করলো। সেই রাতের পর আর কেউ কোনো অস্বাভাবিক ঘটনা দেখেনি।